আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। ভাবুন তো, কলকাতার কলেজ স্ট্রিট, একটা শতাব্দী প্রাচীন ধুলোমাখা বইয়ের দোকান, চারদিকে ছড়ানো পুরনো বই, বাতাসে একটা সন্ধ্যা গন্ধ, আর ঠিক তার মাঝখানেই দানা বাজছে এমন এক রহস্য যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা কেস ফাইল নিয়ে আলোচনা করব যেখানে জড়িয়ে আছে হারিয়ে যাওয়া এক প্রাচীন বই, অদ্ভুত এক ক্রেতা আর বেশ কিছু অবিশ্বাস্য গা ছমছমে ঘটনা। আচ্ছা, আপনাদের কি কখনো এমন হয়েছে একটা লোক দুদিন একটা দোকানে এলো, অথচ দ্বিতীয় দিন এসে দিব্যি জোর গলায় আগের দিনের কথা অস্বীকার করে বসল? ভাবা যায়, কেন একজন মানুষ অকারণে এমন ডাহা মিথ্যে কথা বলবে বলুন তো? এই একটা খটকা, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তো চলুন, সেকশন ১, রহস্যের সূত্রপাত। ঘটনার কেন্দ্রবিন্দু হল প্রিয় গোপালের ওই পুরনো বইয়ের দোকান। সোমবার দিন যে লোকটা এলো, তার পরনে ধুতি, পাঞ্জাবি, চোখে নীল হাফ চশমা আর হাতে মার্বেল সাইজের বড় বড় আংটি। অথচ ঠিক বৃহস্পতিবার দেখতে অবিকল একই রকম আরেকজন এলো, কিন্তু এর পরনে প্যান্ট শার্ট, হাতে একটা ব্যান্ডেজ, আর সে এসেই প্রবলভাবে অস্বীকার করল যে সে সোমবারেও এসেছিল। মানে মুখ এক, কিন্তু হাবভাব আর কথা একদম আলাদা। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এরপর আসছি সেকশন ২, অদ্ভুত সেই ক্রেতা। এখন আপনাদের মনে হতেই পারে, প্রিয়গোপাল লোক চিনতে ভুল করেনি তো? আরে না, প্রিয়গোপালের একটা সুপার পাওয়ার আছে, জানেন তো? ওর নাম মনে রাখতে যতই অসুবিধা হোক, মানুষের মুখ সে জীবনেও ভোলে না। একদম নিখুঁত ফটোগ্রাফিক মেমোরি যাকে বলে। কাজেই সোমবার আর বৃহস্পতিবারের লোকটা যে দেখতে হুবহু এক, সেই বিষয়ে ১০০% নিশ্চিত থাকা যায়। এই ক্রেতার হাবভাব কিন্তু বেশ সন্দেহজনক ছিল। ধরুন, সে ধুতি পরেছে ঠিকই, কিন্তু কাছা দেওয়ার স্টাইলটা একেবারে অবাঙালিদের মতো। বাংলায় কথা বললেও স্পষ্ট একটা হিন্দি টান ছিল। যেমন ধরুন, খুঁজছি কে সে বলছিল চুরছি, আর হাতের ওই পেল্লাই সাইজের আংটিগুলো দেখলেই বোঝা যায় লোকটা বেশ পয়সাওয়ালা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর আগে ঠিক এই রকম দেখতে একজনকেই মেডিকেল কলেজের সামনে ট্যাক্সির তলায় প্রায় চাপা পড়তে দেখা গিয়েছিল। এই সব সূত্র এক করলে একটা জিনিস তো পরিষ্কার, এই লোকটা আর যাই হোক কলকাতার স্থানীয় বাসিন্দা নয়। এবার সেকশন ৩, নিরুদ্দেশ প্রাচীন বই। লোকটা তো অদ্ভুত বুঝলাম, কিন্তু সে খুঁজছেটা কি? সে খুঁজছে একটা রহস্যময় বই, এনশিয়েন্ট ম্যান বা এনশিয়েন্ট ম্যান, ওয়াল্টার স্মিথের লেখা, সেই ১৮৯৮ সালে আমেরিকায় ছাপা। বুঝতেই পারছেন, প্রায় ১০০ বছরের পুরনো পেল্লাই সাইজের একটা বই, ভেতরে প্রচুর ছবি। এই ধরনের দুর্লভ আর মহামূল্যবান বই তো আর যে সে কেনে না। আর ঠিক এখানেই আসল রহস্যের বীজটা লুকিয়ে আছে। বইটার ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। আজ থেকে ৪ বছর আগে দোকানটা পার্টনার জাস্টিস এবি রায়ের কাছ থেকে মাত্র ৪০০ টাকায় বইটা কিনেছিল। এরপর ১.৫ বছর আগে বিহার ইউনিভার্সিটির একজন লোক এসে বইটা দেখে যায়, কিন্তু শেষমেশ আর কেনেনি। ঠিক ১ বছর আগে জাস্টিস রায় মারা গেলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে বইটা দোকানের নতুন ক্যাটালগে নেই, এমনকি বিক্রি হওয়ারও কোনো রেকর্ড খাতায় নেই। মানে বলতে গেলে বইটা একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। তাহলে চলুন, সেকশন ৪, পাটনার জজ সাহেব। এই জাস্টিস এবি রায় কিন্তু সাধারণ কেউ ছিলেন না। ওনার মৃত্যুর কারণটা শুনলে গায়ে কাঁটা দেবে। উনি এক অদ্ভুত ইচ্ছা মৃত্যু বেছে নিয়েছিলেন। পাটনার বিশাল এস্টেটে গর্ত খুঁড়ে তার ভেতর সমাধিস্থ হয়ে বসে থাকার এক অদ্ভুত নেশা ছিল তার। আর ওরকমই একদিন গর্তে বসে থাকতে গিয়ে মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। ভাবা যায়, পুরো ব্যাপারটা কেমন যেন একটা গা চমচম্বে পরিবেশ তৈরি করে দেয়। জজ সাহেবের মৃত্যুর পর তার পার্টনার ওই দুর্গের মতো বাড়িতে রীতিমতো তুলকালাম শুরু হয়ে যায়। ওই বাড়িতে একটা অদ্ভুত পাখিঘর ছিল, আর জজ সাহেব মারা যেতেই সম্পত্তি নিয়ে শুরু হয় চরম বিবাদ। উত্তরাধিকারী হিসাবে ছিল তার এক নিরীহ ছেলে জীবনলাল আর ২ চরম উচ্চাকাঙ্ক্ষী ধরিবাজ ভাইপো। এই যে ঝামেলাটা শুরু হলো, এখান থেকেই কিন্তু আমাদের গল্পের চরিত্রদের আসল উদ্দেশ্যটা একদম জলের মতো পরিষ্কার হতে থাকে। এরপর আসছি সেকশন ৫, ২ যমজ ভাই। এই যে দুদিন অবিকল একই রকম দেখতে দুজন লোক দোকানে এলো, তার নেপথ্যে রয়েছে ওই ২ যমজ ভাইপো। এরা দেখতে একদম হুবহু এক। প্রথমজন হল রাজালাল, আন্ডারওয়ার্ল্ডে বা ২ নম্বরী লাইনে যার নাম বিল্লি।
সে ট্রান্সপোর্টের ব্যবসা করে আর কলকাতার সাথে তার সরাসরি লিঙ্ক আছে। আর দ্বিতীয়জন হল হীরালাল, যার ডাকনাম বাইসাইকেল। এ আবার গোয়াপাটনা লাইনে ফার্মিং বা চাষবাসের সাথে যুক্ত। এরা দুজনেই ওই হারিয়ে যাওয়া বইটার জন্য একেবারে হন্যে হয়ে ঘুরছে। এরপরই শুরু হয় আসল মাইন্ড গেম। রহস্যময় ক্রেতা যখন ফোনে প্রিয়গোপালকে হুমকি দেয় যে ১৫ দিনের মধ্যে বইটা চাই, প্রিয়গোপাল তখন একটা মারাত্মক চাল চালে। সে বুঝতে পারে লাইনে রাজালাল বা বিল্লি আছে, তাই সে একটা চরম ব্লাফ বা ধাপ্পা দেয়। সোজাসুজি বলে দেয় যে বাইসাইকেল বা হীরালাল ইতিমধ্যেই বইটার জন্য ৪,০০০ টাকা দর হাঁকিয়ে গেছে। ব্যাস, এই একটা চালেই দুই ভাইয়ের সাপে নেউলে সম্পর্কটা একদম সামনে চলে আসে। আর প্রিয়গোপালের ওই ব্লাফের রেজাল্টটা জানেন? ৫,০০০। হ্যাঁ, ফোনের ওপার থেকে সাথে সাথে বইটার দাম হাঁকানো হলো ৫,০০০ টাকা। আজকের দিনে হয়তো অঙ্কটা কম মনে হতে পারে, কিন্তু সেই সময়ের নিরিখে এটা একটা বিশাল অঙ্ক। আর এই মরিয়া ভাবটাই প্রমাণ করে দেয় যে ওই পুরনো বইটার ভেতর এমন কিছু একটা লুকিয়ে আছে, যেটা পাওয়ার জন্য এরা যে কোনো পর্যায়ে যেতে রাজি। ঠিক এরপরই আসে আসল ধাক্কা। দোকানে একটা বেনামি টাইপ করা চিঠি এসে পৌঁছায়। তাতে স্পষ্ট লেখা, বিল্লি থেকে সাবধান, বিপদে পড়বেন। এই ছোট্ট চিঠিটা একেবারে প্রমাণ করে দেয় যে ব্যাপারটা আর শুধু একটা পুরনো বই খোঁজার মধ্যে আটকে নেই। বইয়ের দোকানটা এখন একটা সত্যিকারের চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যায়ে এসে সেকশন ৬, রহস্যময় হদিশ। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে এগোচ্ছে। সেই ১৫ দিনের ডেডলাইন প্রায় শেষ হতে চলল। এর মধ্যে ঘটল আর এক বিপত্তি। দোকানের পুরনো কর্মচারী তারকদা হঠাৎ কাউকে কিছু না বলে বৈদ্যনাথ ধামে উধাও হয়ে গেলেন। এদিকে বন্ধুরা মিলে পুরো শতাব্দী প্রাচীন দোকানটা প্রায় তছনাছ করে ফেলল ওই বইটার খোঁজে। আর আমাদের শঙ্কর, সে ঘণ্টার পর ঘণ্টা কলকাতার ওই বিশাল টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে চলেছে, শুধু ওই রহস্যময় কলারের নম্বরটা ট্রেস করার জন্য। এবং ফাইনালি ব্রেক থ্রু! শঙ্করের অতগুলো ঘণ্টার হাড় ভাঙা পরিশ্রম কাজে এলো। সে খুঁজে বের করল যে হুমকি দেওয়া ওই ফোন নম্বরটা আসলে খাস কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউর বিবি রোড ট্রান্সপোর্ট কোম্পানির। তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা? পার্টনার সেই গ্যাংস্টার এখন একেবারে খাস কলকাতাতেই ডেরা বেঁধেছে। এখন সবথেকে বড় প্রশ্ন হল, এরপর কি? বন্ধুরা মিলে যখন ওই ট্রান্সপোর্ট কোম্পানির নম্বরে ফোন করবে, তখন কি তারা মুখোমুখি হবে সেই ভয়ঙ্কর গ্যাংস্টার রাজালাল ওরফে বিল্লির? নাকি ওই এনশিয়েন্ট ম্যান বইটার পাতার ভাঁজে লুকিয়ে থাকা আসল রহস্যটা চিরকালের জন্য অন্ধকারেই থেকে যাবে? এই রুদ্ধশ্বাস প্রশ্নের মুখে দাঁড়িয়ে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। তবে একটা কথা ভাবতেই অবাক লাগে, তাই না? একটা পুরনো বইয়ের পাতায় এমন কি লুকিয়ে থাকতে পারে, যার জন্য মানুষ একে অপরের প্রাণ নিতেও দুবার ভাবে না?